আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আরো একটু গণিত শেখার জন্য চলে আসলাম। তো সবাই আমরা গণিত শিখব। তো আজকে যেই জিনিসটা আমি শেখাবো, আপনাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে আপনারা আসলে কোন বিষয়টা আজকে আপনারা শিখতে চান। তো সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট পড়েছে বিভিন্ন টপিক আপনারা বলেছেন। কেউ বলেছেন সংখ্যা, কেউ বলেছেন লাভ ক্ষতি, কেউ শতকরা, কেউ আবার দেখলাম দূরত্ব সময়, কেউ আবার বলেছেন ধারার অঙ্ক। কিন্তু আমার দেখা মতে এখন পর্যন্ত দুইটা টপিক সবচেয়ে বেশি এসছে। একটা হচ্ছে সংখ্যা বা বাস্তব সংখ্যা থেকে, আর একটা জিনিস এসছে হচ্ছে লগারিদম, মানে সূচক এবং লগারিদম থেকে। তো যেহেতু সংখ্যা নিয়ে ইতিমধ্যে আমি কয়েকটা লাইভ ক্লাস এর মধ্যেই নিয়েছি, তাই আজকে আমি আপনাদেরকে যেই বেসিক জিনিসটা আমি শেখাবো সেটা হচ্ছে সূচক এবং লগারিদম নিয়ে। এবং সূচক এবং লগারিদম কিন্তু এখনকার প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন এসে থাকে এবং আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আপনারা যদি আপনারা বিভিন্ন কোশ্চেনগুলো যদি দেখেন, বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের মানে সূচক আর লগারিদম এই পার্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু দেখে নেই যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা। আই থিঙ্ক শুনতে পাচ্ছে। সূচক আর লগারিদম, হ্যাঁ, ওকে, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, তার আগে আমি বলে রাখি একটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা, যে আমার কোর্সের বিষয়ে যে বেসিক টু ম্যাজিক ম্যাথের যে কোর্সটা চলছে, আসলে আমার যে কোর্সটা চলছে সেইটা কিন্তু এমসিকিউ সহ লিখিত পুরা পোর্শনটাই কাভার হয়ে যাচ্ছে কোর্সটাতে। ইতিমধ্যে আমাদের 3টা টপিকের ক্লাস হয়েছে, 4th টপিক চলছে। এবং বেসিক টু ম্যাজিক ম্যাথের 3rd এডিশন যেটা ছিল, সেটার প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা করে করানো হচ্ছে। সেটা তো জাস্ট লিখিত নিয়ম এবং শর্টকাট নিয়ম, এমসিকিউ নিয়ম সবকিছু মিলাই আমরা করছি। প্রায় 5 থেকে 6 মাস ব্যাপী কোর্সটা চলছে, 1020 টাকার কোর্স। এইখানে লিঙ্কটা দেওয়া আছে, আপনার এই পোস্টের লিঙ্কেই দেওয়া আছে, কেউ যদি এখনো ভর্তি না হন হতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে নতুন এডিশন, মানে যেহেতু বিসিএস এর কোশ্চেন সহ 2022-এর পরে, মানে 23-এর পরবর্তী যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন, এবং আপনারা সবাই জানেন যে বিসিএস এর কোশ্চেন ইনক্লুড করে, এবং কিছু টপিকগত জিনিস যেগুলোতে আমরা বেসিক নিয়ম, কিছু কিছু জায়গায় বেসিক নিয়ম আমরা কম দিয়েছি। লিখিত এবং শর্টকাট নিয়ম ছিল, কিন্তু বেসিক নিয়মটাও এইবারকার নতুন যে এডিশন সেটাতে কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু এই এডিশনের উপর কিন্তু আমার ওই কোর্সটা না, কোর্সটা হচ্ছে 3rd এডিশনের উপরে। 3rd এডিশনের উপরেই কোর্সটা চলতে থাকবে। যদিও যাদের কাছে 3rd এডিশনের বইটা নাই, বা তারাও কোর্সটা করতে পারে, কারণ যেহেতু আমি পিডিএফ দিয়ে দিই, মানে ওই যেই ক্লাসটা নিচ্ছি সেইখানেই আমি এই বেসিক টু ম্যাজিক ম্যাথের যেই অধ্যায়গুলো সেটা পিডিএফ দিয়ে দিই। নতুন বইটা আমাদের এই মাসের 15 তারিখের পরে, মানে 20 তারিখ থেকে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। তো এটা বলে দিয়ে আমি আসলে শুরু করি আজকের আমাদের ক্লাস। এই বেসিক থেকে শেখার জন্য আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার যে ছবিটা ছিল এর আগের এডিশনগুলোতে, এই ছবিটা এই বছর আর থাকবে না, এই বছর থেকে যে এডিশনগুলো তৈরি হচ্ছে। তো ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করছি সূচক এবং লগারিদম থেকে। সূচক এবং লগারিদম আপনারা সবাই স্টার্ট করেন, যে আপনারা সূচক এবং লগারিদম যে পার্টটা আছে এই একটা ক্লাসের মধ্যেই আপনারা যাতে শিখে যান, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই সূচক এবং লগারিদম এই পার্টটা, ওকে। আচ্ছা, সবাই যেহেতু আপনারা কষ্ট করে শিখছেন, তার সাথে যেহেতু আমি শুরু করার আগেই বলে দিই, আপনারা আপনাদের অন্যদেরকে মেনশন করতে পারেন অথবা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন সবার সাথে, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার লাইফের জন্য। কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই যেহেতু সূচক লগারিদম থেকে কোশ্চেন আসে, এই কারণে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। তো আসেন, আমি প্রথমে আপনাদেরকে সূচকের বিষয়টা একটু আমি শিখাবো, সূচকের বিষয়টা। তো প্রথমে যে আমার পড়াশোনা হবে সেটা হচ্ছে আমাদের সূচক নিয়ে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে 2 × 2 এটা মানে কত, তো আপনি বলবেন 2 × 2 মানে তো হচ্ছে 4, 2 বার 2 গুণ করলে আসলে 4 হয়। আচ্ছা, আমি যদি বলি
2 × 2 × 2, তাহলে কত হয়? তাহলে আপনি বলবেন যে 2 × 4, 4 × 8 হবে, তাই না? এরকম হবে। আচ্ছা, আমি যদি বলি 3 বার 2 গুণ করছি, যে 2 × 2 × 2 × 2, আমরা তাহলে কত হবে? মানে 4 বার যদি 2 গুণ করি, আরো একবার বেশি 2 যদি গুণ করি, 1 2 3 4, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে। এখন আমাদের একটা বিষয় তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, যে এই যে 2 × 2 কে আমরা কিন্তু আরো একটা ফরম্যাটে লিখতে পারি, সেটা হচ্ছে কি 2 এর উপরে স্কয়ার। 2 × 2 × 2, তিনটা 2 কে যখন আমরা গুণ করছি, এটা কিন্তু আরো একটা ফরম্যাটে লেখা যায়, যে 2 এর উপরে কিউব, মানে 2 এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে তিনটা 2 গুণ করে লেখা। আমরা যখন 2 × 2 × 2 × 2, মানে 4টা 2 গুণ আকারে লিখছি, এটাকে কিন্তু আমরা আসলে লিখতে পারি 2 টু দি পাওয়ার আসলে 4। এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? সবাই জানি না জিনিসটা আমরা সবাই জানি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমরা বিষয়টা সবাই জানি, এইখান থেকে আমি আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। কিরকম জিনিস বলতে চাই? সেটা হচ্ছে, আপনাদেরকে কখনো যদি জিজ্ঞেস করা হয়, বলেন দেখি a × a মানে কত, তাহলে যেহেতু 2 × 2 মানে হচ্ছে 2 এর উপরে স্কয়ার, তার মানে a × a মানে কি a এর উপরে স্কয়ার, তাই না? a এর উপরে স্কয়ার, তাই তো বিষয়টা। আচ্ছা, আমি যদি বলি a × a, তিনটা a গুণ আকারে লিখছি, তার মানে কি বলবো? এটা মানে a এর উপরে কিউব, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে 4টা a গুণ আকারে লিখছি, a × a × a × a, 4টা a গুণ আকারে লিখছি, তার মানে কি a⁴। যেহেতু আমরা একটু আগেই দেখলাম যে এখানে যতগুলো পাওয়ার থাকে ততগুলো এখানে 2 গুণ হচ্ছে। এখানে 3 পাওয়ার আছে, তাহলে 3টা 2 গুণ হয়েছে। 4 পাওয়ার আছে, তাই 4টা 2 গুণ হয়েছে। তাহলে আমার এখন যদি a এর উপরে পাওয়ার 2 থাকে, তাহলে 2টা a গুণ হবে। a এর উপরে পাওয়ার যদি 3 থাকে, তাহলে 3টা a গুণ হবে। a এর উপরে পাওয়ার যদি 4 থাকে, তাহলে 4টা a গুণ হবে। তাহলে বিষয়টা খুবই ইজি। তাহলে এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, খুবই ইজি একটা জিনিস, যে যতগুলা পাওয়ার থাকবে ততগুলো আসলে আমাদের এ গুণ হবে। আচ্ছা, এত সহজ জিনিস। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আসেন, এখন আরো একটু সহজ জিনিস নিয়ে চিন্তা করি। মনে করেন আমার কাছে আছে যে a⁴, আর a⁴, এই দুইটা আমরা কি করব? গুণ করব। এই দুইটা কি করবো? এবার আমি গুণ করব। ভালো করে মনোযোগ দেন। a⁴ আর a⁴ মনে করেন আমি গুণ করব। আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি। আমি মনে করেন জানি না কি যে গুণ হবে জানি না। আমি খালি জানি কি a⁴ মানে হচ্ছে 4টা a গুণ আকারে আছে। কয়টা a গুণ আকারে আছে? 4টা a গুণ আকারে আছে। যে 1 2 3 4, এই 4টা a গুণ আকারে থাকা মানে a⁴। মাঝখানে আবার একটা গুণ চিহ্ন আছে। আবার a³ মানে আমরা জানি 3টা a গুণ আকারে আছে। 1 2 3, 3টা a গুণ আকারে আছে। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো কি? এখানে 4টা a গুণ আকারে আছে, এখানে 3টা a গুণ আকারে আছে। তার মানে আমাদের দাঁড়ালো এখানে 7টা a গুণ আকারে আছে। মোট কয়টা a গুণ আকারে আছে? 7টা a। আর 7টা a গুণ আকারে থাকা মানে কি a⁴, কি 7 হলো, তাই না? এই জিনিসটাকে আমরা শর্টে কি বলি? যে আমরা এই লাইনটা না লিখে আমরা কি লিখি? যদি কখনো এইটাকে বলি আমরা ভিত্তি, এটাকে বলি আমরা ঘাত বা হচ্ছে পাওয়ার বলি। তাহলে এই যে ভিত্তি বা বেস আর এটা পাওয়ার, এটা হচ্ছে বেস, এটা পাওয়ার। যদি বেস দুইটা একই থাকে, তাহলে যদি গুণ করতে হয়, তাহলে পাওয়ারে যোগ হয়। আমরা কি বলি বলেন তো? যদি আমাদের ভিত্তি বা বেস একই থাকে, যেমন এখানেও এ আছে, এখানেও এ আছে, বেস একই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে
এইখানে আমাদের মাঝখানে এইটা জিনিস না লিখে আমরা ডিরেক্টলি জিনিসটা যেভাবে করে বলবো সেটা হচ্ছে যে ভিত্তিটা লিখে পাওয়ার আর পাওয়ার আমরা যোগ করে লিখবো। জাস্ট আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করে লিখবো। আসলে বিষয়টা ঘটছে এই জায়গায় যে আসলে এখানে 4টা এ আছে, এখানে 3টা এ আছে, 2টা গুণ আকারে আমাদের আসলে 7টা এ গুণ আকারে হয়েছে। তার মানে 7টা এ গুণ আকারে থাকা মানে আসলে a⁴ সবাই ক্লিয়ার? আমরা বুঝেছি যে কেন আসলে পাওয়ারে পাওয়ারে যোগ হলো, বুঝেছি। কারণ এখানে 4টা এ ছিল, এখানে 3টা এ ছিল, তাহলে মোট তো 7টা এ। তার মানে মোটটা হিসাব করার জন্যই আসলে যোগফল হয়ে যাচ্ছে। গুণ থাকলে আমাদের আসলে যোগ হয়। ক্লিয়ার? বুঝেছি? ইজি না জিনিসটা? জিনিসটা বুঝলে আমরা আর কখনো ভুলবো না। তো এইখান থেকে আবার আমরা জিনিসটাকে আরেকটু আমাদের ম্যাথমেটিক্যালের ভাষায় আরেকটু করে ফেলি, যে আরেকটু আলাদা করে ফেলি। কিরকম? যদি আমাদের a⁴m থাকে, এইখানে যদি a⁴n থাকে, তাহলে আমাদের যেহেতু বেস দুইটা একই বা ভিত্তি দুইটা একই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হবে। কথা কি বুঝেছি? এইভাবে করেও কিন্তু আমরা লিখে ফেলি। হ্যাঁ, এইভাবে করেও আমরা লিখে ফেলি না যে সুন্দরভাবে যে a⁴m ইন্টু a⁴n সমান a⁴m+n। আসলে বুঝালো তো ওইটাই, বুঝালো জাস্ট ওই জিনিসটাই। এতক্ষণ থেকে আমরা যা করেছি যে a⁴, a⁴, আলটিমেটলি এখানে 4টাই গুণ আকারে আছে, এখানে 3টাই গুণ আকারে আছে, তার মানে a⁴ মানে এখানে 7টাই গুণ আকারে থাকবে, তাই না? জিনিস কিন্তু একই। হ্যাঁ, জিনিস কিন্তু একই। ঠিক আছে, বুঝলাম, জিনিস একই বুঝলাম। এখন আমার মনে কোশ্চেন জাগতে পারে, তাহলে ভাগ হলে কি হতো? আমাকে যদি বলা হইতো, আমাকে যদি কখনো বলা হতো যে a⁵ অথবা এখানে আছে a⁶, আর একে আমি a⁵ দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসলে মান কত হতো ভাগ করলে? তো আপনি খুবই ইজিলি অ্যান্সার দিতে পারবেন। তো আমরা যদি বেসিক দিয়ে বলি, a⁶ মানে 6টা এ গুণ আকারে আছে, 6টা এ, যে 3, 4, 5, 6টা এ গুণ আকারে আছে। আর a⁵ মানে হচ্ছে 3টা এ গুণ আকারে আছে। তাহলে 6টা এ উপরে গুণ আকারে আছে, নিচে 3টা এ গুণ আকারে আছে। তাহলে আমরা কি জানি, ভাগ করলে কি একই জিনিসকে কি ভাগ করা যায়? মানে কি কাটাকাটি যায়? কাটাকাটি যাওয়া মানে কি, একে এ দিয়ে ভাগ করলে 1, একে এ দিয়ে ভাগ করলে 1, একে এ দিয়ে ভাগ করলে 1, কাটাকাটি করে দিতে পারি। তার মানে আলটিমেটলি থাকলো কি, 3টা এ গুণ আকারে থাকলো। এই যে 3টা এ গুণ আকারে থাকা মানে হচ্ছে a³ থাকা। এই জিনিসটাকে আমরা আসলে কি বলি? আমরা আসলে বলি যদি বেজ একই থাকে, তাহলে যদি বেজ একই অবস্থায় যদি ভাগ থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, মানে 6 - 3 মানেই আসলে আমাদের 3 আসবে। তাহলে এইখান থেকে আমরা আমরা যে একটু সিস্টেম করে লিখতেছিলাম, এই সিস্টেম করে লেখাটাও আমরা কিভাবে লিখতে পারি a⁴m ডিভিশন a⁴n ইকুয়াল কি লিখতে পারি বলেন তো? a⁴m-n। ক্লিয়ার? বুঝেছি সবাই? আমরা কিন্তু এই সিস্টেমে কিন্তু এটা আমরা লিখতেই পারি। বুঝেছি সবাই? ক্লিয়ার হয়েছে? মানে যেহেতু আমাদের এইখানে জয়টা থাকবে, এখানে 6টা এ আছে, আর এখানে 3টা এ আছে, তাহলে আলটিমেটলি উপরে যদি 7টা এ থাকতো, মানে আপনার যদি উপরে যদি 7টা এ থাকতো, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যদি উপরে 7টা এ থাকতো, মনে করেন 7টা এ আছে, নিচে মনে করেন 2টা এ আছে, তার মানে উপরে 7টা এ গুণ আকারে আছে, 7টা এ গুণ আকারে আছে, আর নিচে 2টা এ গুণ আকারে আছে। আপনার এইভাবে চিন্তা না করে আপনি জাস্ট অ্যান্সার বলে দিতে পারতেন 7 - 2 মানে a⁵ কিন্তু আসলে হইছে এইটা, মানে ভিতরে ঘটনা ঘটছে একরকম, আমরা করতেছি আরেক রকম ভাবে, যে এ মিল আছে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, করতেছি এইভাবে। কিন্তু ঘটনা ঘটছে কি? আসলে ঘটনা ঘটছে হচ্ছে এ আছে উপরে 7টা এ গুণ আকারে আছে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7টা এ, আর নিচে 2টা এ গুণ আকারে আছে। তাহলে আলটিমেটলি 2টা এ কাটা গেল, আরো 5টা এ থাকলো। এইভাবে করে a⁵ এসছে। ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম? পারবো? ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। তার মানে আমরা কিন্তু এই জায়গা থেকে এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে a⁴m বাই a⁴n সমান হচ্ছে a⁴m-n। খুবই চমৎকার, রাইট? ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আরো কিছু জিনিস দেখি। সেটা হলো যে মনে করেন আপনাকে আমি বললাম যে দেখেন, খুবই ইন্টারেস্টিং আরেকটা বিষয় দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন তাহলে মজা পাবেন। দেখেন a³ মানে
আপনাকে যদি বলি এ কিউব মানে কি, এতক্ষণে আপনি শিখে গেছেন এ কিউব মানে 3টা এ গুণ আকারে লেখা, একে আমরা এ কিউব বলি। আচ্ছা, এইবার আমি লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে 2টা এ গুণ আকারে লেখা। আচ্ছা, এ মানে কি? এবার আমি আরেকটা দিই, বিভিন্ন কালি দিয়ে দিই। এ মানে কি? এ মানে তো a⁴ মানে হচ্ছে একটা এ থাকা। এ মানে তো a⁴ মানে হচ্ছে একটা এ থাকবে, মানে এ তো আর গুণ আকারে থাকছে না। আর যদি উপরে যদি আবার a⁴ দিতাম তাহলে তো 4টা এ গুণ আকারে থাকতো, থাকতো কি থাকতো না? 4টা এ গুণ আকারে থাকতো, 4টা এ গুণ আকারে থাকতো, রাইট? আচ্ছা, মজার ব্যাপার হলো এইবার আমি কমাচ্ছি, মনে করেন 4 থেকে 3 আসছি, 3 থেকে 2 আসছি, 2 থেকে 1 আসছি। এইবার কই যাব? এবার কোথায় যাব? মজার ব্যাপার বলেন দেখি, এবার কোথায় যাব? যে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, এবার কোথায় যাব? কি মনে হচ্ছে কোথায় যাব? আমার যাওয়ার জায়গা কোথায় আছে? 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 1, 1-এর পরে কোথায় যাবো? 1-এর পরে 0 যাবো না? মানে 1 1 করে কমছে, 4 থেকে 3-এ আসছি, 1 কমছে, আবার 1 কমলো, আবার 1 কমলো, 1-এর চেয়ে 1 কমলে তো 0, a⁴ আসবো। এখন আপনি মনে করেন a⁴ মান জানেন না, বলেই রাখি পৃথিবীতে a⁴ মান হচ্ছে 1। a⁴ মান কত? পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে সেটার মান হয়ে যায় 1। আচ্ছা, কেন 1 হয় সেটা আমি আলাদাভাবে ব্যাখ্যা দিচ্ছি, যে কিছু বলবেন? হ্যাঁ আছে, না না এটা ও ওকে, আচ্ছা ওকে। এটা আলাদা হইলো কেমনে? আপনাকে দিছি, জাহাঙ্গীরের দিয়ে দিছি কইলা, কারণ এটার লগে 3টা, জাহাঙ্গীরের দিতে 2টা, এটা ক্যাশের চাবি একসাথে করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কি এইখান থেকে বুঝতে পারি, এই সিরিয়ালটা থেকে কি বোঝা যায় যে a⁴ মান আসলে 1? a⁴ মানে হচ্ছে 4টা এ গুণ আকারে আছে, a⁴ মানে 3টা এ গুণ আকারে আছে, a² মানে হচ্ছে 2টা এ গুণ আকারে আছে। আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে a⁴ থেকে একটা পাওয়ার যখন কমে, a⁴ যেহেতু 4টা এ গুণ আকারে আছে, এইখানে আমি এই 4টা এ কে আমি যদি একটা এ দ্বারা ভাগ করি তাহলে একটা এ কাটা চলে যাবে, তাহলে a⁴ এর মান পাবো। a⁴ মানে 3টা এ গুণ আকারে আছে, এবং 3টা এ থেকে যদি আরেকটা এ ভাগ করি, আরেকটা এ ভাগ করলে a⁴ পাবো। এই a⁴ থেকে যদি আমরা কি আরেকটা এ ভাগ করি তাহলে কি a⁴ পাবো। এখন a⁴ থেকে আমি যদি a⁴ মান বের করতে চাই তাহলে আবার একটা এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে এ কে এ দ্বারা ভাগ করলে তো 1ই হয়। এইভাবে করেও 1 বলা যেতে পারে। অথবা আপনি যদি বলেন 0 এর চেয়ে 1 যদি আমি কমাই দিই, 0 এর চেয়ে 1 কম মানে হচ্ছে a⁴ -1। a⁴ যে আছে, a⁴ এর মান কি হবে? এবার 1 কে আবার আমরা যদি এ দ্বারা ভাগ করি, 1 কে এ দ্বারা যদি আমরা ভাগ করি, 1 ভাগ এ চলে আসবে। তার মানে a⁴ মানে আসলে a⁴ মানে আসলে 1/a। এই বিষয়টা আরেকটু বুঝাই, ভালো করে দেখেন, মজা কিন্তু, মানে এমন না যে এইটা জিনিস এইভাবে বুঝতে হবে, কিন্তু অঙ্ক জিনিসটাই এমন যে মজা পেতে হবে। মজা পেলে যে জিনিসটা পড়ছি এটা মনে হবে না, তখন আপনার কাছে নিজেই অঙ্ক করতে পারবেন, নিজে বানাতে পারবেন, নিজেই সলভ করতে পারবেন, করে মজা পাবেন, এবং দেখা যাবে যে পরীক্ষায় আর প্যারা লাগবে না, অঙ্ক আলাদাভাবে করার জন্য প্যারা লাগবে না। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন বিষয়টা কিরকম। বিষয়টা হলো যে আপনার a⁴ মানে 4টা এ আছে গুণ আকারে। আমি যদি চিন্তা করি a⁴ থেকে একটা এ দিয়ে ভাগ করি, তার মানে কি একটা এ কাটা গেল, তাহলে আর 3টা এ থাকলো, তার মানে এটা কিউব পাওয়া গেল। a³ থেকে a² পাওয়ার জন্য কি আরেকটা এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে একটা এ কমে গেল, তাহলে a² পাওয়া গেল। মানে বিষয়টা তো এটা বোঝাই যাচ্ছে, a² থেকে এ পাওয়ার জন্য কি আরেকটা এ দ্বারা ভাগ করলে এ কাটা গেল, একটা এ থাকলো। এ মানে তো a⁴ মানে তো a⁴ মানে কত? আবার আমরা যেহেতু এ দিয়ে ভাগ করেই আগের গুলা পাচ্ছি, যে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে -1, অথবা আমি যদি a⁴ -2, -1 থেকে আরেকটা যদি মাইনাস করি তাহলে -2 পাবো। তাহলে আবার যদি আমি 2টা এ থেকে একটা এ ভাগ করলে একটা এ পাবো, একটা এ কে একটা এ দ্বারা ভাগ করলে 1 পাবো, কারণ এ কে এ দ্বারা ভাগ করলে তো 1। আবার 1 কে এ দ্বারা ভাগ করলে কি 1/a পাবো, তার মানে a⁴ মানে কি 1/a। আবার যদি একে 1/a দ্বারা ভাগ করি, মানে এ দ্বারা ভাগ করি, এ দ্বারা ভাগ করলে কি আসবে, নিচে একটা এ দ্বারা গুণ হয়ে যাবে, মানে 1/a² আসবে। এইভাবে করেও আমরা বুঝতে পারি জিনিসগুলা, এইভাবে করেও বোঝা যেতে পারে। ঠিক আছে, বোঝা যেতে পারে, ইন্টারেস্টিং বিষয়। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এইখান থেকে আমরা একটু কিছু ডিসিশন নেই। 1 নম্বর ডিসিশন হচ্ছে
যে এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত। আমরা একটু ডিসিশন নিয়ে নেই যে কখনো যদি আমার দেয়া থাকে, কখনো যদি আমার বলা থাকে যে এ টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, অ্যান্সার হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে যে 1, সেটা কি আমাকে এইভাবে করেই বুঝতে হবে নাকি আরো কোনোভাবে বোঝা যায়, আরো সুন্দরভাবে বোঝা যায়? আমি বুঝাই দিচ্ছি, কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, একেবারেই প্যারা নেওয়া যাবে না। আমি একেবারে বুঝাই দিচ্ছি যে কিভাবে করে আপনি বুঝে যাবেন এ টু দি পাওয়ার 0 মানে 1, এটা আপনি সহজে আরো কিভাবে করে বুঝতে পারেন। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 যখন আমরা বলছি, এখানে একটা বিষয় দেয়া থাকে যে এর মান যাতে 0 না হয়। এর মান কিন্তু 0 হতে পারবে না, কারণ 0 টু দি পাওয়ার 0 কিন্তু নট ইকুয়াল 1। 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল 1। পৃথিবীতে 0 টু দি পাওয়ার 0 বাদে পৃথিবীতে যে কোনো বাস্তব সংখ্যার জন্য তার উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হচ্ছে 1। এটা একটা শর্ত, যে শর্তটা হচ্ছে যে ঠিক আছে পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, কিন্তু এখানে শর্তটা কি, এক্সট্রা একটা শর্ত কি, এক্সট্রা শর্তটা হলো এরকম যে সেইটা 0 টু দি পাওয়ার 0 হওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এ টু দি পাওয়ার 0 মানে পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 কেন? হ্যাঁ, 1 কেন? মানে কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 কেন? পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 বিষয়টা হচ্ছে এরকম যে আগে এটা আমরা বুঝে নেই যে আমাকে যদি বলা হয় 7 টু দি পাওয়ার 0 মানে কত, আমাকে বলতে হবে 1। আমাকে যদি বলা হয় 5 টু দি পাওয়ার 0 মানে কত, বলতে হবে 1। আমাকে যদি বলা হয় -9 টু দি পাওয়ার 0 মানে কত, বলতে হবে 1। আমাকে যদি বলা হয় হাফ টু দি পাওয়ার 0 মানে কত, বলতে হবে 1। আমাকে যদি বলা হয় যে -3/5 টু দি পাওয়ার 0 এইটা মানে কত, তার মানেও বলতে হবে 1। শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল 1। ঠিক আছে, এটা একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। আচ্ছা, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এখন এ টু দি পাওয়ার 0 কোনো কিছু পাওয়ার 0 মানে 1 কেন, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখন দেখেন, আমরা একটা জিনিস কিন্তু শিখছি, এ টু দি পাওয়ার 0 কে আমি যদি এইভাবে করে লিখি, বলেন তো আমার কি এ টু দি পাওয়ার 0 এই জিনিসটাকে যদি আমি এইভাবে করে লিখি, 0 আমরা কিভাবে করে পাই, 0 কে আমরা কিভাবে পাই? আমি এখন চিন্তা করতেছি 0 কিভাবে পাই, 0 কিভাবে পাই। একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে আমরা 0 পাই। যেমন 5 থেকে 5 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 10 থেকে 10 বিয়োগ করলে 0, a থেকে a বিয়োগ করলে 0, x থেকে x বিয়োগ করলে 0, 50 থেকে 50 বিয়োগ করলে 0, -1 থেকে -1 বিয়োগ করলে 0। একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে আসলে 0 পাই আমরা, তাই না? একই জিনিস থেকে একই জিনিস যদি আমরা বিয়োগ করি, সেম জিনিস থেকে সেম জিনিস যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে কিন্তু আমরা 0 পাবো। সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে আমরা 0 পাবো। সেটার আমরা একটা ধরে নেই যে সেম জিনিস থেকে আমরা সেম জিনিস বিয়োগ করতেছি, সেটাই করতেছি। ধরেন এমন একটা সেম জিনিস যে এম, আমি ধরে নিলাম এম একটা জিনিস এবং সেইখান থেকে এম বিয়োগ করতেছে, তাহলে 0-র জায়গায় m - m আমরা লিখতে পারি না? 0-র জায়গায় আমরা m - m লিখতে পারি কি পারি না? পারি তো, নাকি? যে একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করছি, তাহলেই তো আমরা এই 0টা পাবো না? এখন এ টু দি পাওয়ার m - m, আমি এখন একটু চিন্তা করি, এ টু দি পাওয়ার m - m আমি আসলে কোথায় দেখছি জানি, এইরকম ফরম্যাট জানি আমরা একটু আগে কোথায় পড়ছি, আমরা একটু দেখি যে আমরা যে সূত্র লিখছিলাম। আপনি দেখেন এ টু দি পাওয়ার m - n আছে। ও আচ্ছা, এখানে তো m - n আছে, আর আমি বলতেছি m - m। আচ্ছা, এ টু দি পাওয়ার m - n যদি এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার বাই হচ্ছে এ টু দি পাওয়ার n হয়, তাহলে কি আমি বলতে পারি না এ টু দি পাওয়ার m - m মানে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m? বলতে পারি না? এই যে এই সিস্টেম, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n মানে এ টু দি পাওয়ার m - n। তাহলে এই n এর জায়গায় যদি আরেকটা m বসাই, তাহলে এখানেও কি m বসবে না? তার মানে কি আমি এটা জিনিস বলতে পারি না যে এ টু দি পাওয়ার m - m মানে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m? এটা বলতে পারি কি পারি না? পারি তো। আচ্ছা, এ টু দি পাওয়ার 0 কে m - m আকারে লিখলাম। m - n, এ টু দি পাওয়ার m - n মানে যেহেতু এ টু দি পাওয়ার m, মানে এটা আমাদের আসছে হচ্ছে এ টু দি পাওয়ার m - m, মানে যেহেতু দিয়ে যদি আমরা লিখি ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n। এইটা থেকে আমরা এটা লিখতে পারি যে এ টু দি পাওয়ার m - m মানে হবে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m। তাহলে তো হয়ে গেল। এবার উপরেও যা আছে নিচেও যা আছে, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কি হয়? আপনাকে যদি বলি 10-কে 10 দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়। 5-কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়। একে এ দ্বারা ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে এই উপরেও যা আছে নিচেও তা আছে, তার মানে কি একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে 1 হবে। এইখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল এ টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1।
পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। সবাই কি বুঝেছি যে এখান থেকে আমরা কি বলে ফেললাম? এখান থেকে কিন্তু আমরা বলে ফেললাম যে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে যেহেতু 1 হয়, তার মানে কি হবে? a to the power 0 মানে 1 হয়। বুঝছি না? ক্লিয়ার হয়েছি না? ওকে, রাইট, ওকে। তাহলে আমরা মনে হয় আমি দেখি যে আমাদের সূত্রের মধ্যে যে a to the power 0 = 1, শুধু আমরা এটাই মনে রাখবো যে শুধুমাত্র যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, কিন্তু 0 to the power 0 not equal 1, এইটুক মনে রাখবো শুধু আমরা, কারণ 0 to the power 0 অসংজ্ঞায়িত ফরম্যাট। আচ্ছা, এরপরের বিষয়টা একটু আগে যে আমরা কাজ করছিলাম, এইখানে a to the power -1 মানে 1/a আসছে। a to the power -1 মানে কি আসছে? a to the power -1 এর ভ্যালু আসছে হচ্ছে 1/a, এই মানটা পাওয়া গেছে। তাহলে a to the power -1 মানে যদি 1/a পাওয়া যায়, এই যে একটু আগে পাইছি যেটা সেটাই লিখলাম, একটু আগে পেয়েছি এই জিনিসটা, a to the power -1 মানে 1/a, এটা পেয়েছি। আবার a to the power -2 মানে আমরা পেয়েছি কি 1/a²। আচ্ছা, a to the power -2 মানে যদি a to the 1/a² হয়, তাহলে কি আমরা এইভাবে বলতে পারি না a to the power -m মানে হচ্ছে 1/m, 1/a to the power m? মানে এটা কথার অর্থ কি? এটা কথার অর্থ খুবই ব্যাপক। এটা কথার অর্থ হলো, আমাকে কখনো যদি এখানে একটা মাইনাস সাইন দেওয়া থাকে, মনে করেন a to the power -5 দেওয়া আছে, এইটা মানে এই মাইনাস মানেই আমি বলে দিব 1/, এবং তারপরে মাইনাসটা বাদ দিয়ে যে পাওয়ার আকারে থাকে পুরাটা আমরা লিখে দিব। বুঝি নাই এখনো? বুঝছি কি বিষয়টা? আমাদের যদি দেওয়া থাকে a to the power -12, তাহলে এই মাইনাসের জন্য একটা লিখবো 1/, আর মাইনাসটা বাদ দিয়ে a to the power 12টা নিচে লিখে দিব, সেটাই লিখছি। a to the power -m মানে মাইনাসের জন্য 1/, থাকবে a to the power m, এইভাবে করে আমরা লিখে দিব। এই জিনিসটাই আমরা তাহলে আমরা সূত্র আকারে বলে ফেলি যে a to the power -m মানে হচ্ছে 1/a to the power m। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সূত্র আকারে আমরা বলতে পারি। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই বুঝেছি তাই না? একেবারে ইজি। আমরা বুঝে গেলাম। এইবার আমরা আরো কিছু জিনিস খেয়াল করব, মজার জিনিস। আচ্ছা, ঠিক আছে। এইবারকার যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় এখানে কি দেওয়া থাকবে, মানে আমাদের এইরকম একটা সাইন দেওয়া থাকবে, রুট দেওয়া থাকবে। এরকম রুট কথাটার অর্থ আসলে কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। যদি কখনো রুট দেওয়া থাকে, এই কথাটা দিয়ে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বুঝবো? রুট দেওয়া থাকলে প্রথমত আমরা যে জিনিসটা বুঝবো, মনে করেন আপনার কাছে আছে √a, এটা দ্বারা যেটা বুঝবো সেটা হচ্ছে a to the power আমরা হাফ বুঝবো। তাহলে একটা জিনিস মনে রাখবো, যে কোনো কিছুর উপরে যদি রুট দেওয়া থাকে তাহলে বুঝবো পাওয়ার হচ্ছে হাফ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যদি আপনার √x দেওয়া থাকে তাহলে বুঝবো x to the power হাফ। যদি আপনার কাছে √9 দেওয়া থাকে তাহলে বুঝবো 9 to the power হাফ। যদি আমার কাছে √8 দেওয়া থাকে তাহলে বুঝবো 8 to the power হাফ। হ্যাঁ, এইটা যদি আমার কাছে √3 দেওয়া থাকে তাহলে বুঝবো 3 to the power হাফ। পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার, মানে যে কোনো কিছুতেই আমি যদি রুট দিলে আমরা বুঝবো যে পাওয়ার হয়ে যাবে হাফ। এটা আমরা মনে রাখবো। তার মানে রুট কথাটার মানেই হচ্ছে পাওয়ার হয়ে যাবে হাফ। কথাটা বুঝেছি? এটার পাওয়ার হচ্ছে হাফ। ওকে, খুবই ইন্টারেস্টিং বিষয় যে রুট মানেই হচ্ছে পাওয়ার হাফ। ওকে, আমরা তাহলে এই জিনিসটাকেও এখানে আমাদের সূত্রের মধ্যে নিয়ে আসি, যে আমরা যখনই বলবো যে a তার উপরে রুট আছে, এইটা বলতে আমরা বুঝবো a to the power আসলে হাফ। এই জিনিসটা আমরা বুঝবো। আমরা যা বুঝতেছি এটাকে সূত্র আকারে আমরা ফরম্যাটে লিখে ফেলতেছি, এটা আমরা বুঝবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার খেয়াল করেন, এইবার আমরা যদি বলি কোনো কিছুর পাওয়ারে এরকম দেওয়া আছে, আপনি দেখেন এখানে মনে করেন 3 দেওয়া আছে, এইটা বলতে আসলে আপনি কি বুঝবেন? আপনি মাঝে মাঝে দেখবেন যে রুটের উপরে কিছু দেওয়া নাই। আচ্ছা, কিছু দেওয়া না থাকলে আমরা কি বুঝবো? দেওয়া না থাকলে আমরা বুঝবো পাওয়ার হচ্ছে কি রুট, এইখানে কিচ্ছু দেওয়া নাই, তাহলে পাওয়ার বুঝবো হচ্ছে হাফ। কিন্তু দেওয়া আছে, মনে করেন এই জায়গাটাতে 3 দেওয়া আছে,
তাহলে বুঝবো এইটা মানে বুঝবো হচ্ছে a⁻1/3। বুঝবো আমরা, বুঝেছি? ক্লিয়ার? মনে করেন আমি এখানে দিলাম যে এখানে দিলাম হচ্ছে এখানে আছে মনে করেন 4 আর এখানে দিলাম a, তাহলে এইটা বলতে কি বুঝবো a⁻1/4। আমার যদি এইরকমই যদি আরো অন্য কিছু দেওয়া থাকে, মনে করেন দেওয়া আছে এখানে দিয়ে মনে করেন 5, এখানে দেওয়া আছে a, এটা বলতে কি বুঝবো a⁻1/5। আচ্ছা, আরো যদি অন্য কিছু দেখা থাকে, সবগুলাই দেই। মনে করেন আপনার কাছে মনে হইলো যে এখানে 25 দিছে, এখানে a দিছে, তার মানে এটা কি বুঝবো a⁻1/25। কিন্তু আমাদের এখানে মানে একটা জায়গাতেই আমাদের কি ব্যতিক্রম, কিছু দেওয়া না থাকলে এখানে বুঝবো a⁻1/2, কিছু দেওয়া না থাকলে ওখানে 2 দেওয়া আছে, চিন্তা করব। ক্লিয়ার? বুঝেছি? আমরা বুঝলাম কিছু দেওয়া না থাকলে আমরা কি চিন্তা করব, কিছু দেওয়া না থাকলে আমরা আসলে 2 মানে এখানে উপরে এখানে আসলে হাফ আমরা চিন্তা করব, যে এখানে 2 দেওয়া আছে, এটা চিন্তা করব। ঠিক আছে? এটা বুঝে গেলাম। আচ্ছা, এটা বুঝে গেলে আমরা তাহলে আগেরটাতে চলে যাই, যে এখানে আরেকটা তাহলে নতুন একটা জিনিস ইনক্লুড করি, যে এইখানে যদি যে কোনো একটা সংখ্যা মনে করেন m আছে, রুট কিছু নাই, তাহলে ½ কিন্তু এখানে যদি m থাকে, মনে করেন 2 থাকে মানে 3 থাকে, তাহলে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, তার মানে এটা কি হবে, m থাকলে কি a⁻1/m হয়ে যাবে, কি হয়ে যাবে 1/m হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? a⁻1/m হয়ে যাবে। বুঝলাম। অসাধারণ, ভেরি গুড, সুন্দর, অস্থির। এবার আমরা আরো একটা ইন্টারেস্টিং বিষয় দেখি। এইবার দেখেন, আপনাদেরকে আমি কোশ্চেন করব। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সারও দিবেন, সবাই অ্যান্সার দিবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, মজা করে খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে, আচ্ছা আপনাদের ধারণা কতটুকু আছে সেটা আমি আগে জিজ্ঞেস করি। আচ্ছা, মনে করেন আপনাকে আমি দিলাম, এটা কি এই কোশ্চেনটা আমি আগেও করছি, আগে ভিডিও যারা দেখেছেন তারা পারতে পারেন, কিন্তু আগের ভিডিও যারা দেখেন নাই তাদের পারাটা একটু মুশকিল হতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, মনে করেন এর উপরে পাওয়ার আছে 3, তার উপরে পাওয়ার আছে 2, এইটা মানে আসলে কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, সুন্দর মতো 4টা অপশন আমি দিয়ে দিব। এই 1 নাম্বার অপশন, 2 নাম্বার অপশন, হ্যাঁ, এরকম করে আমি 4টা অপশন দিয়ে দিব। যান, 4টা অপশন দিয়ে দিচ্ছি। এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এ নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে a⁻9, বি নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে a⁻6, সি নাম্বার অপশনে a⁻5, ডি নাম্বার অপশনে 9। কি মনে হয়? একটু জিনিসটা জানতে চাই আপনাদের কাছে, কমেন্ট করে আমি একটু শুনতে চাই, কি মনে হয় এটার অ্যান্সারটা কি হতে পারে? দেখি, আমি শিখাবো, এখনই শিখাবো এই জিনিসটা। আচ্ছা, কেউ বলেছে বি, কেউ বলেছে এ, কেউ বলেছে a⁻6, গ নাম্বার কোনটা, a⁻5। ওকে, কেউ বলেছে বি। কিসের পরিমাণ বেশি আসলে আমি বুঝছি না। এও বলেছে অনেকেই a⁻9, a⁻6। ওকে, ডি বলেছে, আচ্ছা ওকে, বিও বলেছে। ওকে, হ্যাঁ, সবকিছুই বলছেন আপনারা, তবে অনেকেই সঠিক আনসার দিয়েছেন। আপনারা ভালো স্টুডেন্ট, আপনারা জানার কথা। এটা আমি, যারা আমার ক্লাস করেন, এটা একটা খুবই কমন একটা কোশ্চেন, যেটা স্টুডেন্টরা ভুল করে। কারা ভুল করে আসলে, আগে এটা বলি, কারা ভুল করে? তারাই ভুল করে যারা অঙ্ক পারে, তারা ভুল করে। যারা অঙ্ক কম পারে তারা আবার রাইট করে। কেমনে? যারা অঙ্ক কম পারে তারা চিন্তা করে কি, 3 এর উপরে স্কোয়ার মানে 9, a⁻, তাহলে কি 3 এর উপরে স্কোয়ার মানে কি 3 × 3 মানে কত হবে? 9। সহজ সাপটা কথা, তাহলে a⁻ কত হয়ে যাবে? 9, তাহলে এটা অ্যান্সার হবে। এবং যারা অঙ্ক বেশি পারে তারা চিন্তা করবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো গুণ হয়, পাওয়ারে তো গুণ হয়, তাহলে পাওয়ারে গুণ হলে 3 × 2 = 6। পাওয়ারে গুণ হয়, এখনো কিন্তু আমি পড়াই নাই, পাওয়ারে গুণ হয় না কি হয় এটা কিন্তু আমি পড়াই নাই। তা পাওয়ারে গুণ হলে তো তাহলে তো হবে বি নাম্বার অ্যান্সার। আসলে এক্স্যাক্টলি কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। এখানে যারা অঙ্ক কম পারে তারাই সঠিক, যারা অঙ্ক বেশি পারে তারাই ভুল। মজার বিষয় কিন্তু, হ্যাঁ, মজার বিষয়।
আবার আরেক দল আছে, মানে দুইটা জিনিস গুণ আকারে থাকলে, যেমন a টু দি পাওয়ার 3 আর a টু দি পাওয়ার মনে করেন 2, এই দুটো যদি গুণ আকারে থাকলো তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হইতো। গুণ থাকলে বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 5 হয়। তাহলে এটাও যারা জানে এরা আবার এটার সাথে গুলাই ফেলে। এখানে তো দুইটা জিনিস গুণ আকারে নাই, এখানে কিন্তু দুইটা জিনিস গুণ আকারে নাই, ঠিক আছে? ওকে, আসেন এটার কেন অ্যান্সার এরকম এইটা আগে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, ভালো করে বুঝেন। এই সেম জিনিসের কাছাকাছি একটা কোশ্চেন দিলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যান্সারটা এরকম কেন হলো। একেবারে সেম টু সেম। তো আমরা একটা ডুপ্লিকেট স্লাইড তৈরি করি, এটা ডুপ্লিকেট স্লাইড, এটা হ্যাঁ ডুপ্লিকেট স্লাইড তৈরি করলাম। কিচ্ছু করব না, সব ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে এর উপরে এখানে একটা ব্র্যাকেট দিব। এখানে কি দিব? এখানে একটা ব্র্যাকেট দিব। মজার ব্যাপার খেয়াল করেন, মজার ব্যাপার খেয়াল করবেন। এইবার এ নাম্বার অপশন ছিল, মনে করেন এ নাম্বার অপশন যেটা ছিল সেটা হচ্ছে a টু দি পাওয়ার ছিল 9, তাই না? শুধু একটা ব্র্যাকেট দেওয়ার কারণে পাহাড়ে পাহাড়ে গুণ হয়ে যায়, অ্যান্সার হবে বি নাম্বারটা। ব্র্যাকেট থাকলে পাহাড়ে পাহাড়ে গুণ হয়। মানে মজার ব্যাপার হলো যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন এটা পরে বলতেছি, এটা কি কারণে এটা আমি বলছি। এইটা মনে রাখতে হবে, a টু দি পাওয়ার m, এখানে যদি একটা ব্র্যাকেট থাকে উপরে যদি n থাকে, এটা মানে a টু দি পাওয়ার mn। মজার ব্যাপার খেয়াল করতে হবে। এখানে যদি একটা ব্র্যাকেট থাকে তাহলে a টু দি পাওয়ার mn মানে এই পাওয়ারে পাওয়ারে আসলে গুণ হবে। মানে জাস্ট আমার একটা ব্র্যাকেটের জন্য সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। কিভাবে? হ্যাঁ, কিভাবে করে সবকিছু উলটপালট হয়ে গেল? আরে মানে ব্র্যাকেট না থাকলে, ব্র্যাকেট আছে আর ব্র্যাকেট নাই, মানেটা কি বোঝাচ্ছে আমরা একটু বুঝি। দেখেন ভালো করে খেয়াল করেন। তাহলে আমাদের ব্র্যাকেটের উপর কত কি জিনিস ডিপেন্ড করতেছে। আচ্ছা দেখেন, প্রথম কথাটা আমরা একটু শেখার চেষ্টা করি যে কিভাবে করে ব্র্যাকেট থাকলে জিনিসটা কিরকম করে আসলে আমরা মিনিংটা কি বহন করে। দেখেন, যে জিনিসটা আসলে হয়, মনে করেন একটা ব্র্যাকেট দেয়া আছে, a কিউবের উপরে একটা ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার দেয়া আছে। এটা মানে কি আসলে? এইটা মানে আসলে আমাদের a কিউব এই জিনিসটার উপরে পাওয়ার 2, ব্যাপারটা বুঝেন। আপনার যেমন x এর উপরে পাওয়ার 2 থাকলে কি বুঝি আমরা? x গুণন x বুঝি না, দুইটা x গুণ আকারে। সেরকম a কিউবের উপরে পাওয়ার 2 মানে পুরো a কিউবের উপরে পাওয়ার 2 মানে দুইবার a কিউব গুণ আকারে আছে। আর দুইবার a কিউব গুণ আকারে থাকা মানে কি? দুইবার a কিউব গুণ আকারে থাকা মানে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে a আর a তো বেজ মিলে গেছে, তাহলে 3 আর 3 যোগ হয়ে যাবে, 3 দ্বিগুণে কত হবে? 6। তো এইটা আলটিমেটলি আমরা এইভাবে করে 3 দ্বিগুণে হয় 6, মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়েই আমাদের আসলে মিলে যায়। কথাটা বুঝেছি কি বুঝি নাই? মানে x এর উপরে স্কোয়ার থাকলে আমরা যেমন চিন্তা করতে পারতাম যে দুইটা x গুণ আকারে আছে, সেরকম a কিউবের উপরে স্কোয়ার থাকা মানে কি? a কিউব দুইটা গুণ আকারে আছে, দুইটা a কিউব গুণ আকারে থাকা মানে কি? বেস একই আছে, তাহলে কি পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি বিষয়টা জাস্ট এরকম। বুঝেছি না সবাই? ক্লিয়ার? বুঝলাম? ওকে, তাহলে এইটাই যদি হয় তাহলে আমাদের এই জিনিসটা, এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার mn। মানে এই দুটা গুণ করে দিলেই আমাদের আসলে হয়ে যাবে। 3 আর 2 গুণ করলে যে 6, এটাই অ্যান্সার হবে। এখন এইটা বোঝার চেষ্টা করি, এই জিনিসটা কি। মনে করেন a টু দি পাওয়ার 3, তার উপরে পাওয়ার দেওয়া আছে 2, তার উপরে পাওয়ার আছে। এইটা বুঝতে হবে যে এখানে যে পাওয়ারটা দেওয়া আছে, এখানে ব্র্যাকেট দিলে পাওয়ারটা বুঝাইতো a কিউবের উপরে পাওয়ার 2 আছে, ব্র্যাকেট না দিলে বুঝাচ্ছে হচ্ছে 3 এর উপরে পাওয়ার 2 আছে। তাহলে 3 এর উপরে পাওয়ার যদি 2 থাকে, 3 এর উপরে পাওয়ার 2 মানে তো 3 তিরিকা 9, এই যে 3 আর 3 গুণ করলে তো 9ই হয়। তার মানে এটার কিন্তু অ্যান্সার a টু দি পাওয়ার 9। কথা কি বুঝেছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? মানে যখন আমরা ব্র্যাকেট দিচ্ছি তখন বুঝাচ্ছি a কিউবের উপরে পাওয়ার 2, তাই a কিউব দুইটা গুণ হচ্ছে, তাই a টু দি পাওয়ার 6 হচ্ছে। এবং সেটা আমাদের সংক্ষিপ্ত করার নিয়ম হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে যদি একটা ব্র্যাকেট দেয়া থাকে। যদি ব্র্যাকেটটা দেয়া না থাকে তাহলে কিন্তু 3 এর পাওয়ার 2 মানে তো 3 গুণন 3 মানে তো 9, আসলে কিন্তু আমাদের 9ই আসতেছে, মানে a টু দি পাওয়ার 9 আসতেছে। বুঝলাম? ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো? আচ্ছা, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তো এখন এখন আমরা একটা জিনিস নিয়ে মানে আমি কথা বলি, যে বিষয়টা হচ্ছে যে সূচকের যে অঙ্কগুলো আছে, আমি যেই অঙ্কগুলা যেভাবে করে করালাম, যেভাবে করে বুঝালাম যে হ্যাঁ আমাদের বেসিক জিনিসগুলোই এটা, তো আপনি দেখবেন আমার এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ, এখন তো 3rd এডিশন বইটা আছে, 4th এডিশন বইটা এই মাসেই বের হচ্ছে, 4th এডিশন বইটা। 3rd এডিশন থেকে আমার কোর্সটা চলতেছে 3rd এডিশন থেকেই, এবং করাবো পুরা কোর্সটাই করাবো 3rd এডিশন থেকেই। তবে 4th এডিশন যদি আপনি 4th এডিশন নেওয়ার পরেও কোর্সটা নেন সমস্যা নেই, 3rd এডিশনের যেই ইয়াগুলো আছে এগুলো তো পিডিএফ আকারে পেয়ে যাবেন কোর্সে ভর্তি হওয়ার পরে। তো এখানে আমি যদি কোশ্চেনগুলোকে দেখি, কোশ্চেনগুলো যে বিভিন্ন পরীক্ষায় যেমন কোশ্চেনগুলো যেমন আসে, তো কোশ্চেনগুলা কিন্তু এমন না যে আরে খুব কঠিন টাইপের, এমন কিছু না। কিন্তু একটা জিনিস কি, আমি কয়েকটা কোশ্চেন বিসিএস এ আসা কিছু কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করি। যেমন আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, যেটা 31তম বিসিএস এ আসছে। বলেছি a⁴ এর মান কত কত হবে? আচ্ছা আপনারা একটু অ্যান্সার দেন। হ্যাঁ, এটা বিসিএস 31তম বিসিএস এ কোশ্চেন আসছে, আমরা একটু কোশ্চেনের অ্যান্সার করি এক এক করে। আপনারা একটু 31তম বিসিএস এর কোশ্চেনের অ্যান্সার দেন, a⁴ এর মান কত? 1 নাম্বার লিখে অ্যান্সার দেন, a⁴ এর মান কত? তাড়াতাড়ি। আমরা একটু বিসিএস এ আসা কোশ্চেন কিছুগুলো আমরা একটু আলাপ আলোচনা করি, তাতে করে আমাদের জন্য ইজিয়ার হবে জিনিসটা। আচ্ছা দেখেন, a⁴ এর মান হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? কোনো কিছুর পাওয়ার 0 মানেই আমাদের আসবে হচ্ছে 1। মজার ব্যাপার, 2 নাম্বার কোশ্চেনটাই আমার ম্যাজিক ম্যাথ বইয়ের, কোন শর্তে a⁴ সমান 1? কোন শর্তে? কোশ্চেনটা হচ্ছে কোন শর্তে। আচ্ছা কোশ্চেনগুলোকে আমি একটা গালি দিয়ে লিখি, অ্যান্সারগুলোকে আরেকটা গালি দিয়ে লিখি। a⁴ সমান কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে অ্যান্সারটা হলো কি, a⁴ সমান হচ্ছে a⁴ সমান হচ্ছে 1। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কোন শর্তে a⁴ সমান 1? আচ্ছা কোন শর্তে মানে কোন শর্ত, শর্তটা কি হইতে হবে? আমি আপনাদেরকে বলছি শর্তটা হইতে হবে এইটা, পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, কিন্তু 0⁴ নট ইকুয়াল 1। অর্থাৎ শর্তটা হইল এর মান কি হওয়া যাবে না, এর মান 0 হওয়া যাবে না। কোন শর্তে? a নট ইকুয়াল 0, এর মান যাতে 0 না হয়, কারণ 0⁴ কিন্তু নট ইকুয়াল 1। ঠিক আছে, চমৎকার একটা কোশ্চেন, চমৎকার কোশ্চেন। আমরা কি বুঝেছি? কোশ্চেন বুঝলাম মানে পৃথিবীর সবকিছুর পাওয়ার 0 মানে 1, শুধুমাত্র কোন শর্তে? যাতে এর মান যাতে 0 না হয়, কারণ 0⁴ নট ইকুয়াল 1। আমি বলেছি 0⁴ করলে অসংজ্ঞায়িত আসে, তাই 0⁴ বাদে বাকি সবকিছু ক্ষেত্রে আমাদের আসলে 1 হবে। এরপরে 3 নাম্বার কোশ্চেনে যায় আমরা আবার দেখি, হ্যাঁ এরকম 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বেশিরভাগই কোশ্চেনগুলো হচ্ছে এরকম, যেমন 7⁴ মানে কত, এটা একটা কোশ্চেন। তারপরে বলছে 8 এর উপরে স্কয়ার গুণন 8⁴ মানে কত। বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, এমন না যে এগুলো জাস্ট র্যান্ডমলি দেওয়া। তারপরে আরেকটা পরীক্ষায় আসছে 1/5 3ab⁴ মানে কত। তো এগুলোর সবগুলোর থিম কি আসলে? এগুলো যেই কোশ্চেনই আমরা বলি না কেন, এই সবগুলোর থিম হলো এটা যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। এই যে 8⁴ মানে কত? 1। তার মানে 8 এর উপরে স্কয়ার ইন্টু 1, 8 এর উপরে স্কয়ার মানে 8 8 64, অ্যান্সার হবে 64। 1 এখানে 1/5 আছে, 3ab⁴, কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, তার মানে আলটিমেটলি 1/5 হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে করেই আমাদের আসলে প্রথম বিভিন্ন জায়গায় যে কোশ্চেনগুলো আসছে, ঘটনা একই, কোনো কিছুর পাওয়ার 0 মানেই আসলে 1, এই থিমে আসলে কোশ্চেনগুলো আসছে। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসছে। আচ্ছা আমরা আরেক টাইপের কোশ্চেন এখানে আমরা দেখতে পাই, যেমন 26তম বিসিএস পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, আমরা দেখি যে আমরা আসলে পারি কিনা। ঠিক আছে, 26তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে যেটা, সেটা হচ্ছে √3 × √5⁴ এইটার ভ্যালু আসলে কত। মনে করেন এই কোশ্চেনটা আপনাকে দেওয়া হলো, এটার ভ্যালু কত। এটা 26তম বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল, কত হবে?
আপনি অনেকভাবে অনেক 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 অনেকভাবে করতে পারেন, অনেকভাবে। আচ্ছা, কি কি ভাবে করতে পারি? আচ্ছা, একটা ভাব এটা হইতে পারে যে এখানে যে রুট আছে, যখন রুটের আলাদা আলাদা রুট এইভাবে করে গুণ আকারে থাকে, একই রুটের ভিতরে আমরা নিয়ে আসতে পারি যে 3 গুণন 5 এবং তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের 4, এবং 3 গুণন 5 রুটের ভিতরে নিয়ে আসলাম, একটা রুটের ভিতরে নিয়ে এসে এটা হইলো 3 5 15 টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে রুট 15 টু দি পাওয়ার 4। এখন ইন্টারেস্টিং বিষয়টা হলো যে 15-র উপরে রুট থাকা মানে এটার অর্থ হলো কোনো কিছুর উপরে শুধু রুট আছে, এখানে কিছু দেওয়া নাই। রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হাফ থাকা। পাওয়ার কত থাকা? হাফ থাকা। তার মানে টু দি পাওয়ার কত হবে? 4 হবে। বুঝা গেল? এই যে রুট, আমরা কি ওই যে রুট এক্স মনে আছে না, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, ওইখান থেকে আমরা করলাম। আচ্ছা, তা তো হইলো। এখন আবার দেখেন ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে জানি কি হয়, ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা কি করতে পারি যে হাফ আর 4 গুণ করলে কত আসবে? হাফ ইন্টু 4 মানে কি, কাটাকাটি করলে তো 2 আসে, তার মানে 15-এর উপরে স্কোয়ার মানে 15 গুণন 15 মানে হবে 225। তার মানে অ্যান্সারটা হবে 225। এটা 26তম বিসিএস পরীক্ষায় এসছে। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? এটা একটা নিয়মে করলাম আর কি, অনেকগুলো নিয়মে করা যায়, তার মধ্যে একটা নিয়মে করলাম। ঠিক আছে, বুঝলাম কি? বুঝেছি সবাই? ক্লিয়ার? ধুমধাম? অস্থির? একেবারে ইজি। মানে রুটের ভিতরে আগে নিয়ে নিলাম 3 আর 5-কে, 3 আর 5-এ হচ্ছে 15, এই 15 রুট 15, রুট 15 মানে 15 টু দি পাওয়ার কত? হাফ, কারণ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। পরে পরে যদি গুণ হয় হাফ ইন্টু 4 মানে আমাদের 2 আসে, তাহলে 15-এর উপরে স্কোয়ার মানে আসতেছে আমাদের আসলে 225। ওকে, ঠিক আছে, সুন্দর, অস্থির। আচ্ছা, এইবার আমরা আরেকটা বিসিএস এ আসা কোশ্চেন, সেটা হচ্ছে 33তম বিসিএস এ আসা কোশ্চেন একটা আমরা করব। এবার আমরা 33তম বিসিএস এ আসা একটা কোশ্চেন করব। সেটা হলো অনেকগুলো রুট দেওয়া আছে, এখানে একটা 3 দেওয়া আছে। আচ্ছা, দেখা যাক পারি কিনা আমরা, নাকি? আল্লাহ ভরসা, শুরু করে দেই। এখানে দিয়ে আমরা দিলাম a কিউব। ঠিক আছে, এটার মান আসলে কত? কি হইতে পারে, কি হইতে পারে? আরে এতগুলা দেখে তো আমরা ঘাবড়াই যাব না? ঘাবড়ায় যাইতেই পারি, ঘাবড়ায় যাইতেই পারি। আচ্ছা, এইটার একটু কম ঘাবড়ানোর জন্য আমার কাছে মনে হয় যে এইরকম এরকম দেখলে না মানে কেমন কেমন জানি লাগে, মনটা আনচান করে। আমার কাছে মনে হয় যে এইটুক জিনিসকে আপনি আলাদা করে একবার লিখে আলাদা জায়গায় এইটুকের মান বের করবে। এই যে যতটুকু গোল দিছি, এইটুককে দেখলে আমার কাছে মনে হয় যে আনচান করবে না মনটা, যে এইটুক দিয়ে আমি জাস্ট এ কিউব করছি, এইটুকের মান আসলে কত, এইটুকের মান আগে বের করে তারপরে ওখানে মানটা আমি বসাবো। এইটা যদি আমি করি, আচ্ছা, এইটুকের মান এই যে দেখেন, ওই যে কিউব রুট এ কিউব। আচ্ছা, কিউব রুট মানে কি? আমাদের বলেছিলাম না যে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। আমরা বলেছিলাম যে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, কিন্তু এইখানে যদি কিউব বা 4 বা 5 বা যাই থাকুক না কেন, সেটা কিন্তু 1/3 1/4 এরকম করে আকারে চলে আসবে। তার মানে এখানে যেহেতু কিউব রুট আছে, এইটা মানে বুঝবো এ কিউবের উপরে পাওয়ার কিন্তু হবে 1/3, তাই না? এটা মানে কি হবে? এটা মানে হবে এ কিউবের উপরে পাওয়ার হবে 1/3। আর 1/3 যে আছে, আমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছি যে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে 3 আর 1/3 গুণ করলে কি হবে? এটা আর বলার অপেক্ষায় রাখে? 3 কাটা গেল, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তার মানে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 মানে তো এ। তার মানে এইটুক মানে আসলে এ। এইটুক মানে কি? এইটুক মানে আসলে এ। দেখেন এই যে এইটুক যে গোল্লা দিছিলাম, এইটুকের মান কিন্তু এ, যে এই যে কিউব রুট এ কিউব আছে, কিউব রুট এ কিউব মানে আলটিমেটলি আসলে এ। আমরা অনেক সময় করি কি, এই জিনিসগুলা একটু আমরা শর্টকাট অ্যাপ্লাই করি। শর্টকাট করা খারাপ না, তবে বেসিক শিখতে হবে। বেসিক শিখে শর্টকাট, আমি যে এই যে আমার যে কোর্সটা চলতেছে, শর্টকাটও শিখতে হয় কি কারণে? তাড়াতাড়ি করার জন্য। আর বেসিক শিখতে হয় কি জন্য? এমসিকিউ এ শর্টকাট অ্যাপ্লাই করার জন্য বেসিক শিখা বাধ্যতামূলক। কেন? নাহলে আপনার শর্টকাটটা মনে থাকবে না। সবকিছুরই বেসিক শিখতে হবে, মানে বেসিক শিখা দরকার। আর সবকিছু শর্টকাট শিখতে হবে এমনও না, এমন কিছু কিছু জিনিস আছে যেটা বেসিক দিয়ে তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, কোনো সমস্যা নেই, সেগুলো শর্টকাট না শিখলেও চলে। দেখেন 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তার মানে এইটুকের মান কিন্তু আসতেছে এ। তাহলে কি আসবে? যে এইটুকের মান যদি এ হয়, তাহলে কিউব রুট আসবে এ। আর কিউব রুট এ মানে কি? আবার ওই এ টু দি পাওয়ার 1/3। এটাই আমাদের আসলে অ্যান্সার, এটাই আসলে আমাদের কি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? কিউব রুট এ মানে এ টু দি পাওয়ার 1/3, মানে এইটা বা এটা যেটাই বলেন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে এটা দেওয়া ছিল, তাই এটা হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার হয়েছে?
বুঝলাম না? অস্থির অস্থির অস্থির, সবাই পারি, খুবই সুন্দর। ক্লিয়ার, খুবই চমৎকার। আচ্ছা, এটা এসেছিল আমাদের হচ্ছে 33তম বিসিএস পরীক্ষায়। আচ্ছা, বিসিএস বাদেও মানে বিভিন্ন ইম্পর্টেন্ট পরীক্ষায় এক টাইপের কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা সলভ করতে চাই আমি। মনে করেন সাপোজ আমি একটা অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন 3^20 খুবই কমন টাইপের কোশ্চেন। 3^20 প্লাস 3^20 প্লাস 3^20, এইটার ভ্যালু কত? এই টাইপের কোশ্চেন খুবই কমন, খুবই কমন। হ্যাঁ, এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় আসে, তাই এই টাইপের কোশ্চেন আর কি। একেবারে হুবহু এইটাই আসবে তা না, একটা অঙ্ক পারলে সব অঙ্কই পারা যায় এই টাইপের যদি কোশ্চেন আসে। এটার অপশনগুলো বলে দেই, আপনারা অ্যান্সার বের করার চেষ্টা করেন। যেমন বলা থাকবে যে 9^20, তারপরে বললাম যে 3^21, সি নাম্বার 3^60, আর ডি নাম্বার হচ্ছে 27^20। ঠিক আছে, এগুলো অপশনগুলো দিলাম। দেখেন, এই টাইপের কোশ্চেন কমন কোশ্চেন, একেবারে কমন কোশ্চেন। তো এই কোশ্চেনটা করার জন্য কি থিম আমি অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, একটা বেসিক একটা থিম আছে, মানে আমরা হয় কি অনেক সময় না আমরা বেসিক জিনিসগুলো ভুলে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে আপনার যেইটা নিয়ম পছন্দ আপনি করতে পারেন। 3^20 প্লাস 3^20 প্লাস মনে করেন 3^20 আছে, আপনার কাছে মনে হলো আচ্ছা এই অঙ্কটা করতে গেলে আমি কি এমন করতে পারি যে এমন যদি করি যে তিনটা জায়গাতেই প্লাস আকারে 3^20 আছে। আমার কাছে মনে হইলো যে 3^20 একটা আমি কমন নেই, যদিও আমার কাছে এটা একটু সিলি নিয়ম মনে হয়, কেমন জানি একটা নিয়ম মনে হয় যে তিনটা একই জিনিস আছে, আমি 3^20 কমন নিলাম। কমন নিতে পারি, কিন্তু কমন নিতে পারি। আচ্ছা, কমন নেওয়া মানে ভাগ করা। 3^20 কমন নিলে 3^20 কে 3^20 দিয়ে ভাগ করলে 1, এখানেও 3^20 কে 3^20 দিয়ে ভাগ করলে 1, এখানেও 3^20 কে 3^20 দিয়ে ভাগ করলে 1 আসে। 3^20 আসলে আমরা কমন নিলাম, মানে তিনটাতেই 3 যেহেতু 20 আছে আমি কমন নিছি। আচ্ছা ঠিক আছে, কমন নিলাম, তাহলে 3^20 ইন্টু 1 আর 1 আর 1, তিনটা 1 যোগ করলে 3 হয়। এই পর্যন্ত হইল 3^20 ইন্টু 3। এখন 3 মানে কোনো কিছু, মনে করেন 5 মানে তো 5^1, 3 মানে 3^1, 6 মানে 6^1, তাই না? 0 তো না, পাওয়ার 0 মানে তো 1, 6^0 মানে তো 1 হয়ে যেত, তা তো না। 6 মানে কি 6^1, 6^2 মানে তো 6 × 6। 3 মানে আমরা চিন্তা করতে পারি 3^1 আকারে। কেন চিন্তা করতে পারি? আচ্ছা, আপনি এইভাবে করেও যদি চিন্তা করেন যে পাওয়ারে এই যে দেখেন বেজ একই আছে, পাওয়ারে কি হয়, যোগ হয়, 20 আর 1 যোগ করলে 21 হয়। অথবা আপনি এটাও যে চিন্তা করতে পারেন, হ্যাঁ স্যার তো আমাদেরকে শিখাইছে, কি শিখাইছে, যে এই জিনিসটা তো শিখাইছে স্যার, কি শিখাইছে যে এইটা মানে 3^20 মানে তো 20টা 3 গুণ আকারে আছে, আবার এখানে একটা 3 গুণ আকারে আছে, 20 আর 1 তো 21টা 3 গুণ আকারে থাকলো, তারপর 3^21 হবে, তাই না? 21টা 3 গুণ আকারে থাকতেছে। ঠিক আছে স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড? আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা, এটা আগে আমি পড়াই ফেলি, তারপরে বলছি। উনি ম্যাজিক ম্যাথ নিয়ে কোশ্চেন করছে। আচ্ছা দেখেন, তো এইটা জিনিস বুঝতে পারলাম, 3^20 কমন নিলাম, 1 + 1 + 1 3, তাহলে 3^20 × 3 মানে এখানে 20টা 3 গুণ আকারে আছে, এখানে একটা, মোট 21টা 3 গুণ আকারে আছে। এভাবে করতে পারি, তাই না? এভাবে করে করতে পারি। আচ্ছা, আরেকটা কিন্তু সিস্টেম আমরা করতে পারি, সেটা কি? আচ্ছা, একেবারে বেসিক কথা। আচ্ছা, আপনাকে আমি একটু বেসিক একটা কথা বলি। এই 3^20, এখানে একটা 3^20 আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে। আপনার কাছে কি মনে হয় যে একই জিনিস তিনটা যোগ আকারে আছে? আপনি চিন্তা করেন তো, যোগের বেলা
আমরা আসলে তিনটা একই জিনিস যদি আমরা যোগ করি তা আসলে কত হবে আপনি নিজেই চিন্তা করেন। মনে করেন এ যোগ এ মানে কি হবে? আচ্ছা এটাও নাও বুঝতে পারেন, এ যোগ এ মানে কিন্তু 3a। আপনি আরো আপনার দৈনন্দিন জীবনে চিন্তা করেন যে আপনার কাছে একটা গরু আছে, একটি গরু প্লাস আরেকটি গরু প্লাস আরেকটি গরু, একটি গরু, তাহলে মোট কয়টি গরু হবে বলেন? মোট কয়টি গরু হবে? 3টি গরু না? 3 ইন্টু গরু না? 3টি গরু হবে কিনা? 3টি গরু হবে। মানে এখানে যোগের ব্যাপারটাতে আপনি গরু ছাগল দিয়ে চিন্তা করতে পারেন। যোগের বিষয় গরু ছাগল ছাড়া আর কিচ্ছু না। যোগের বিষয়টা আমি একটু বিষয়টা বুঝাই। মনে করেন আপনাকে যদি বলে যে 3a প্লাস 4a মানে কি? 3a প্লাস 4a মানেটা হলো, এ মানে যদি আমি গরু চিন্তা করি, আমার কাছে আছে 3টা গরু, আর 4a মানে হচ্ছে আমার কাছে আছে এ মানে গরু, তাহলে 3টা গরু আর 4টা গরু যোগ করলে কয়টা গরু হয়? আমাদের গরু হবে 7টা গরু। 7টা গরু হবে নাকি? 7টা ছাগল হয়ে যাবে? 3টা গরু আর 4টা গরু যোগ করলে কয়টা গরু হবে? হ্যাঁ 7টা গরু হবে, হবে না? 3টা গরু আর 4টা গরু যোগ করলে কয়টা গরু হবে? 7টা গরু হবে। আচ্ছা আমি যদি বলতাম এ মানে গরু আর বি মানে তো ছাগল, আমি যদি বলতাম 3টা গরু আর 4টা ছাগল যোগ করলে কি হয়? আপনি বলেন তো, 3টা গরুর সাথে 4টা ছাগলকে আমি যোগ করতে পারবো? এ মানে যদি গরু হয়, বি মানে তো আর গরু না, বি মানে ছাগল, মহিষ, ভেড়া, যা কিছু হোক। গরুর জায়গায় মহিষ, ভেড়া, যা কিছু হোক, ও তো আর গরু না। তাহলে গরুর সাথে গরু যোগ করছি, 3টা গরুর সাথে 4টা গরু যোগ করলে 7টা গরু হয়। কিন্তু 3টা গরুর সাথে 4টা ছাগল কি যোগ করা যায়? যোগের বেলা সমজাতীয় রাশি যোগ করতে হয়। তাই 3a প্লাস 4b মানে 3b প্লাস 4b, আর কিছু লেখার সুবিধা নাই, আর কিছু লিখতে পারবো না। কথা কি বুঝছি কি বুঝি নাই? আর কিছু লিখতে পারবো না, আর কিছু লিখার কিচ্ছু নাই। একই জিনিস মানে সমজাতীয় রাশির ক্ষেত্রে যোগ বিয়োগের বিষয় আসে। আমি 3টা গরুর সাথে 4টা ছাগল যোগ করতে পারবো না। 3টা গরুর সাথে 3টা গরু, 4টা ছাগলের সাথে 3টা ছাগল যোগ করতে হবে, গরু যোগ করতে হবে। মনে করেন এখানে আছে 3টা গরু, 4টা ছাগল, চার সাথে আছে 5টা আবার গরু, তখন আমি বলবো গরু যোগ হবে। তাহলে 3টা গরু, 4টা ছাগল, 5টা গরু, তাহলে 4 আর 3 আর 4 5 হচ্ছে 8টা। তার মানে 8টা আছে গরু আর 4টা আছে ছাগল। আমরা এরকম করে বলতে পারি। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পারছি? গরু ছাগলের বিষয়টা বুঝছি, কাহিনী বুঝছি। আচ্ছা তার মানে আমার যদি এ যোগ এ থাকে, তার মানে একটা গরু, তাহলে 1 মানে কি? কয়টা গরু? এখানে 3টা গরু, এখানে একটা গরু, এখানে একটা গরু। এ মানে তো একটা গরু, এ মানে একটা গরু। এখানে 2 দেওয়া থাকলে, 2a দেওয়া থাকলে 2টা গরু হইতো। এ মানে তো একটা গরু, তাহলে একটা গরু মোট কয়টা গরু হলো? 3টা গরু। আচ্ছা সেই জন্য এ যোগ এ মানে কিন্তু 3a হয়। আচ্ছা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি এটা বলতে পারি না, এটা একে যদি আমি এখন গরু চিন্তা করি, যে এই যে একটা গরু, 3টা গরু আছে, 3টা গরু যোগ হয়েছে, এখানে পুরাটাকে গরু চিন্তা করলাম, 3 টু দি পাওয়ার 20 গরু চিন্তা করলাম। একই জিনিস 3বার যোগ হয়েছে, মানে এ যোগ এ মানে যেমন 3a, তাহলে 3 টু দি পাওয়ার 20 যোগ 3 টু দি পাওয়ার 20 যোগ 3 টু দি পাওয়ার 20 মানে কি? আসলে 3টা 3 টু দি পাওয়ার 20 আসলে যোগ হয়েছে। মানে এ যোগ এ মানে কি? 3a না? এটাকে এ চিন্তা করেন, তাহলে এ যোগ এ সমান কি হবে? 3a। এটা মানে তো এ ছিল, 3a। তার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 20, তার মানে 3 টু দি পাওয়ার 20 মানে কয়টা 3 গুণ আকারে আছে? 20টা, আর এখানে একটা, তাহলে মোট কয়টা হইলো? 21টা। তার মানে 3 টু দি পাওয়ার 21 হবে আমাদের অ্যান্সার। এইভাবে করেও চিন্তা করা যায়। এটা হচ্ছে বেসিক চিন্তা করা। একটু বেসিক ভাবে চিন্তা করলে কি হয়, গণিত শাস্ত্রটা, গণিত যে জিনিসটা আছে, ম্যাথ যে ব্যাপারটা আছে, এই জিনিসটা না অনেক মজার হয়। আর যখন আমরা চিন্তা করবো সব খালি সূত্র, সব খালি নিয়ম, সব খালি এই, সব খালি ওই, তখন জিনিসটার মজা থাকে না। মানে হ্যাঁ খালি এই যে কেমন জানি, এটা কেমন একটা নিরস নিয়ম, যে 3 টু দি পাওয়ার 20 কমন নিলাম, 1 + 1 + 1 3 আসলে কেমন নিরস নিয়ম। কিন্তু এটা যদি আমি চিন্তা করি 3 টু দি পাওয়ার 20, আচ্ছা 3 টু দি পাওয়ার 20 3বার যোগ হচ্ছে, তার মানে এটা একটা এ, এটা গরু, 3টা গরু, 3টা গরু মানে 3 ইন্টু 3, মানে এটা মানে যদি এ চিন্তা করতাম, এ যোগ এ মানে 3a হইতো। তার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 20, মানে 3 আছে এখানে, আর এখানে 20টা 3 আছে। 3 টু দি পাওয়ার 20 মানে তো 20টা 3 গুণাকারে আছে, মোট আছে 21টা 3 গুণাকারে, তার মানে 3 টু দি পাওয়ার 21। ক্লিয়ার? বুঝেছি? তো এইভাবে করে গণিত শেখার ব্যাপারটাই হচ্ছে মজা করে শেখা। তো আমরা আজকে মানে অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, সূচকের আরো অনেক কোশ্চেন আছে, অনেক কিছুই আমরা সলভ করি। আপনারা যারা মনে করেন যে আপনারা গণিতে মোটামুটি পারেন, আপনারা অনেকেই ইচ্ছা করলে
আমার ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস দেওয়া আছে, মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেল যেটা দেওয়া আছে, সেই ইউটিউব চ্যানেল দেখেও অনেক কিছু সলভ করে নিতে পারেন যাদের সময় অনেক কম আছে। আর যাদের সময় বেশি আছে, বেসিক থেকে পুরো কোর্স করতে চান, তারা ওই যে নিচে দেওয়া কোর্সে বা এই নাম্বারে কল করে কোর্সে ভর্তি হতেও পারেন। হ্যাঁ, ইচ্ছা হলে 1000 টাকার কোর্স, প্রায় 5 থেকে 6 মাস মেয়াদি কোর্স, ফুললি কোর্সে ভর্তি হতে পারেন। আর যারা আমার বই কিনতে চান, ওই নাম্বারে কল করলেও জানতে পারবেন, তবে নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করে নিতে পারবেন, বেসিক টু ম্যাজিক ম্যাথ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।